আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলার যে বাকযন্ত্র, ধ্বনি, বর্ণ, অক্ষর সেটা শিখছিলাম, যেটা আমরা স্বরবর্ণের শিখছিলাম। স্বরবর্ণের আরেকটু টপিক বাদ ছিল, সেই টপিকটা আজকে শিখবো। আর ব্যঞ্জন বর্ণের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো শিখবো। লেকচারের আগে আমি বলে দিয়েছিলাম যে আমরা ফার্স্টে যে মুখস্থ বিষয়গুলো আছে সেই মুখস্থ বিষয়গুলো আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? তারপরে আমরা নিয়মে চলে যাব। মুখস্থ বিষয়গুলো কি? মুখস্থ বিষয়গুলো লিখে দেওয়া ছাড়া আর উপায় নেই আমার, কারণ এগুলো মুখস্থ, ঠিক আছে? এগুলো যদি তোমাদেরকে বুঝাবো তার কোনো টেকনিকও আমার কাছে নেই। আর যখন আমরা নিয়মে যাব তখন আমরা একটা করে রুলস লিখবো, তার উপর আমরা উদাহরণ ফেলবো যে কিভাবে রুলসটা হলো, কিভাবে উদাহরণ বলবে, এগুলো আমরা তখন শিখবো যেভাবে আমি আগে ক্লাস নিতাম। সো আগে তোমরা মুখস্থ নিয়মগুলো শিখে নাও, যে মুখস্থ নিয়মগুলো কি কি একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলো আমি বোর্ডের মধ্যে দিচ্ছি সেগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা কমন পাবা যদি এখান থেকে প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? দেখো শুরু করে দেই যে আমাদের যে স্বরবর্ণ শেষ করেছিলাম, স্বরবর্ণের আরেকটা টপিক বাকি ছিল, সেটা হলো আমাদের কি মৌলিক স্বরধ্বনি, ঠিক আছে? এই মৌলিক স্বরধ্বনি হলো আমার কয়টি? 60টি। এটা আমি আগে বলেছিলাম, মৌলিক স্বরধ্বনি 60টি। তারপর এর একটু ডিটেইলস এটা বলা হয়নি, ঠিক আছে? দেখে নাও যে মৌলিক স্বরধ্বনির মধ্যে তোমার 3 ধরনের ভাগ রয়েছে। সেটা হলো, এক নাম্বার হলো তোমার জিভের উচ্চতা অনুযায়ী বাংলা স্বরধ্বনি, মানে জিভের উচ্চতা অনুযায়ী বাংলা স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? আবার 4 ভাগে ভাগ করা হয়। এই প্রশ্নটা আসতে পারে, যে পরীক্ষায় আসতে পারে যে জিভের উচ্চতা অনুযায়ী বাংলার স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়, তখন অ্যানসার দিতে হবে কি আমার? 4 ভাগে। যেমন ধরো এক নাম্বার হলো তোমার কি? উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কয়টি আছে? উচ্চ স্বরধ্বনি আছে আমার 2টি। উচ্চ স্বরধ্বনি কয়টি আছে আমার? উচ্চ স্বরধ্বনি রয়েছে আমার 2টি। একটা হলো রস্যি, আর হলো কি আমার? রস্যু, ঠিক আছে? উচ্চ স্বরধ্বনি। তারপর উচ্চ মধ্য স্বরধ্বনি হলো আমার 2টি, এ এবং কি ও। 3 নম্বরে কি বলা আছে? নিম্ন মধ্য স্বরধ্বনি হলো আমার কয়টি? 2টি, এ এবং কি অ। এবং নিম্ন স্বরধ্বনি একটা মাথায় রাখবে, একটা হলো নিম্ন মধ্য, নিম্ন মধ্য, আর একটা হলো কি আমার? শুধু নিম্ন স্বরধ্বনি হলো আমার একটি, একটা হলো সেটা হলো আ। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রশ্নের মধ্যে খুব ঘুরায় পেঁচায় আসে, যে মৌলিক স্বরধ্বনির মধ্যে নিম্ন স্বরধ্বনি কোনটি। তখন কিন্তু প্রশ্নে আসতে পারে যে তোমার যে অ, এ, রস্যি নাকি রস্যু, তখন অ্যান্সার হবে কি আমার? আ, ঠিক আছে? তারপর দেখো জিভের অগ্রপশ্চাৎ অবস্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিকে আবারও 4 ভাগে কি করা? 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো তোমার কি সম্মুখ স্বরধ্বনি, একটা হলো আমার কেন্দ্রীয় স্বরধ্বনি, একটা হলো আমার কি পশ্চাৎ স্বরধ্বনি। এখন দেখো সম্মুখ স্বরধ্বনি হলো আমার কয়টি? 3টি, রস্যি, এ এবং কি এ। আবার কেন্দ্রীয় স্বরধ্বনি হলো একটি, কেন্দ্রীয় স্বরধ্বনি হলো আমার একটি, সেটা হলো কি আমার? আ। পশ্চাৎ স্বরধ্বনি হলো আমার 3টি, সেটা হলো অ, ও এবং কি রস্যু, ঠিক আছে? এই তোমার একটা, সরি গাইস, এই তোমার একটা, দুইটা আর তিনটা, এই 3 টপিকটা আমি একটা ছোট করে চার্ট সাজাইছি, ঠিক আছে? এটা আমি তোমাদের পেজের মধ্যে ক্লাসের পর দিয়ে দিব। ওই চার্টটা যদি পড়ো, এই এত কিছু পড়ার প্রয়োজন নেই, আমি একদম শর্টকাট করে নিয়মটা দিয়ে দিছি। জাস্ট ওটুকু মাথায় রাখলে যে কোনো পরীক্ষা তোমরা অ্যানসার করতে পারবা। যেহেতু এই এত লং ডিটেইলস পড়ার দরকার নেই, আমি জাস্ট দিছি যেন বুঝতে পারো তোমরা, ঠিক আছে? আবার দেখো ঠোঁটের আকৃতি অনুযায়ী বাংলা স্বরধ্বনি কয় প্রকার? আমার 4 প্রকার। একটা হলো আমার কি সংবৃত স্বরধ্বনি, একটা হলো সংবৃত স্বরধ্বনি, একটা হলো আমার অর্ধ সংবৃত, আরটা হলো আমার কি বিবৃত, আরটা হলো আমার কি অর্ধ বিবৃত। এই 4 প্রকারের মধ্যে কি সংবৃত হলো 2টি, রস্যি এবং কি রস্যু। দেখো তো এখানে যে উচ্চ স্বরধ্বনি এবং সংবৃত সেম না? সেম। আবার দেখো অর্ধ সংবৃত 2টি, এ এবং কি ও। আবার দেখো উচ্চ মধ্য স্বরধ্বনি 2টি, সেম পড়ে যাচ্ছে। তাই এগুলো একটা আমি সুন্দর করে চার্ট আকারে করছি, সেই চার্টটা যদি পড়তে পারো আর কিচ্ছু করা লাগবে না, এটা জাস্ট দেখে নাও। মানে তোমার যে 1 2 3 এই যে মৌলিক স্বরধ্বনি, এইটা শুধু একটু পড়বা যে কোনটা কত প্রকার, খালি এই লাইনটুকু পড়বা যে ঠোঁটের আকৃতি অনুযায়ী বাংলা স্বরধ্বনি 4 প্রকার, জিভের অগ্রপশ্চাৎ অবস্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনি 3 প্রকার, এবং জিভের উচ্চতা অনুযায়ী বাংলা স্বরধ্বনি 4 প্রকার। এই প্রথম লাইনগুলো একটু লিখে নিবা, আর বাকি যেগুলো আছে এগুলো আমি চার্ট আকারে দিয়ে দিচ্ছি, এই চার্ট আকারে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? আবার দেখো একটু মাথায় রাখবা যে লিখিত মৌলিক স্বরধ্বনি হলো আমার 6টি এবং অলিখিত মৌলিক স্বরধ্বনি হলো আমার একটি, সেটা কি?
অনেক সময় প্রশ্ন আসে যে অলিখিত মৌলিক স্বরধ্বনি কোনটি, অলিখিত মৌলিক স্বরধ্বনি কোনটি, সেটা হবে কি আমার এক। ঠিক আছে, এই পর্যন্তই কিন্তু আমাদের ব্যঞ্জন ব্যঞ্জন স্বরসন্ধি শেষ। এর আর কোনো ডিটেলস নেই। ঠিক আছে, স্বরসন্ধি যেগুলো দেয়া আছে সব ডিটেলস এগুলোই, এর মধ্যে আর কোনো ডিটেলস নাই, আসলে এখান থেকে পরীক্ষা আসবে। ঠিক আছে, এখন আমরা ধরে যাই ব্যঞ্জন ধ্বনিতে। ঠিক আছে, দেখো বাংলায় ব্যঞ্জন ধ্বনি হলো আমার কয়টি, 30টি, এবং তোমার ব্যঞ্জন বর্ণ হলো 39টি। এটা একটু মাথায় রাখবা, অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় যে বাংলা ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি 30টি, ব্যঞ্জন বর্ণ 39টি, ব্যঞ্জন ধ্বনি 30টি, ব্যঞ্জন বর্ণ 39টি। আবার আসো অঘোষ ধ্বনি হলো 12টি এবং ঘোষ ধ্বনি হলো আমার 18টি। এই অঘোষ আর ঘোষ ধ্বনি আমরা লাস্টে শিখবো, তার আগে আমরা এই নিয়মগুলো শিখে নিই, তারপর এটা মুছাই দিয়ে আমরা অঘোষ আর ঘোষ ধ্বনিটা শিখবো। দেখো এখানে কি বলছে, কম্পনজাত হলো বয়বিন্দুর র। ঠিক আছে, কম্পনজাত ধ্বনি কয়টি, একটি, এটা কোনটা হলো, এটা বয়বিন্দুর র। তারণজাত ধ্বনি কয়টি, দুটি, এটা হলো ডয়বিন্দুর র, এটা হলো কি আমার ঢয়বিন্দুর র। ঠিক আছে, তারণজাত ধ্বনি হলো আমার দুটি। আর পার্শ্বিক ধ্বনি হলো আমার একটি, সেটা হলো ল। অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট, পার্শ্বিক ধ্বনি হলো আমার কি, ল। আবার দেখো কণ্ঠনালীয় হলো হ, কণ্ঠনালীয় হলো কি, শুধু হ। এগুলো সব কি, এগুলো সব হলো আমার ঘোষ ধ্বনি। ঠিক আছে, এই সবগুলো কি হলো আমার ঘোষ ধ্বনি, এটা একটু মাথায় রাখবা। আবার দেখো বাংলায় দন্তমূলীয় ধ্বনি 4টি, বাংলায় দন্তমূলীয় ধ্বনি কয়টি ভাই, 4টি। বাংলায় দন্তমূলীয় ধ্বনি কয়টি আমার, 4টি। একটা হলো ন, দন্তস্ব, বয়বিন্দু র, আর কি ল। একটু মাথায় রাখবা, যখন দেখবা এই অক্ষরগুলোর নিচে হসন্ত দেয়া আছে, তখন ধরে নেবে এটা কি আমার দন্তমূলীয় ধ্বনি। যদি হসন্ত না থাকে, সাধারণ দন্তের ন, সাধারণ দন্তেস্ব, সাধারণ বয়বিন্দু র, সাধারণ ল। যদি হসন্ত যোগ হয়ে যায়, তখন সেটা হবে কি আমার দন্তমূলীয় ধ্বনি। আবার একটা আছে কণ্ঠনালীয় ধ্বনি হলো একটি, সেটা হলো কি হ। কণ্ঠনালীয় ধ্বনি সেটা হলো কি আমার হ। যখন হসন্ত নিচে থাকবে, তখন সেটা হবে কি আমার কণ্ঠনালীয় ধ্বনি। আবার আসো অন্তস্থ ধ্বনি হলো 4টি, অন্তস্থ জ, তারপর ব, বয়বিন্দু র এবং ল। এটা হলো কি আমার অন্তস্থ ধ্বনি 4টি। এই জিনিসগুলো ভাই একটু মনে রাখবা। তরল ধ্বনি 2টি, র আর ল। পরাশ্রয়ী ধ্বনি 3টি। এই পরাশ্রয়ী ধ্বনি অনেকবার পরীক্ষায় আসছে, এই পরাশ্রয়ী। ঠিক আছে, এই পরাশ্রয়ী ধ্বনিটা অনেকবার আছে, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ঠিক আছে, এই পরাশ্রয়ী ধ্বনি অনেকবার আছে, মাথায় রাখবা। শীষ ধ্বনিও আসছে। ঠিক আছে, শীষ ধ্বনিটাও কিন্তু অনেকবার রিপিট হয়েছিল। তোমার দন্তেস্ব আর কি তালবস্য। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা। এখন আসো কি কি যে বর্ণ, এগুলো একটু 4টা লিখে দিছি যেন তোমাদের সোজা হয়ে যায়। যে দেখো বর্ণ কি, স্বরবর্ণ দিছি, ব্যঞ্জন বর্ণ দিছি এবং মোট বর্ণ দিছি, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। স্বরবর্ণে পূর্ণমাত্রা আছে কয়টি, 6টি, অর্ধমাত্রা আছে 1টি এবং মাত্রাহীন আছে আমার 4টি। তাহলে মোট স্বরবর্ণ আমার কয়টি, 11টি। আবার দেখো ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা হলো তোমার 26টি এবং অর্ধমাত্রা 60টি, মাত্রাহীন 6টি, মোট আছে আমার কি 39টি। এখন এখানে দেখো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে মোট হলো তোমার পূর্ণমাত্রা 32টি। আবার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে অর্ধমাত্রা হলো মোট আমার 8টি এবং স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে মাত্রাহীন হলো আমার 10টি এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে মোট অক্ষর হলো আমার কয়টি, 50টি। ঠিক আছে, এখনো কোনো পরীক্ষায় আসেনি যে তোমার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ মিলে অর্ধমাত্রা কয়টি। ঠিক আছে, এরকম কোনো প্রশ্ন আসেনি, তাও আমি লিখে দিছি যেন পরীক্ষায় আসলে তোমরা অ্যান্সার গুলো করতে পারো, কোনো ডাউট যেন না থাকে। ঠিক আছে, এখন আমি এটা মুছে ফেলি। এখন আমরা আসি তোমার অঘোষ আর ঘোষ ধ্বনি নিয়ে। ঠিক আছে, প্রথম ক্লাসে আমি যখন প্রথম ক্লাস চালু করি, তখন আমি একটা রুলস শিখাই দিয়েছিলাম। সেই রুলসটা হলো হাতের মাধ্যমে, যে হাতের মাধ্যমে কিন্তু আমরা কি অঘোষ আর ঘোষ ধ্বনিটা কি বের করতে পারবো। ঠিক আছে, দেখো কিভাবে বের করতে পারবো। ধরো যে অঘোষ ধ্বনি, এই হাতের মধ্যে দেখবা অঘোষ ধ্বনি। ঠিক আছে, কি করবা, ফার্স্টে করবা এটা কি, এই দুটোকে ধরবা কি আমার অঘোষ ধ্বনি, এই তিনকে ধরবা কি আমার ঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কি হবে, এটা আবার অল্প প্রাণ, এটা হবে কি আমার মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ,
নাসিক্ষ, ঠিক আছে। এখন দেখো তো যদি এই দুটো আমার এই আঙ্গুল দুটো যদি আমার কি হয় অঘোষ হয় আর এই তিনটা আমার কি ঘোষ, তাহলে দেখো তো যে তাহলে ধরে নিবা এই তিনটা কি, দেখো তো এই এখানে ধরবা যে কয় কণ্ঠ তালব্য মূর্ধন্য দন্ত অষ্ট, কণ্ঠ তালব্য মূর্ধ দন্ত অষ্ট, ঠিক আছে। এখন আসো আমরা একটু রুলস করে লিখি। সো এখন আমরা এটা কি একটু চার্ট আকারে শিখি, চার্ট আকারে শিখলে আমরা একটু আমাদের যে কনফিউশন গুলো আছে সেই কনফিউশন গুলো আমাদের কি দূর হয়ে যাবে, ঠিক আছে। সো এখন দেখো আমি একটু চার্ট করি। এখন দেখো ধ্বনির নাম, তারপর তোমার হলো উচ্চারণের স্থান। এই উচ্চারণের স্থানটা একটু মনে রাখবা ভাই, উচ্চারণের স্থানটা একটু মুখস্থ করে নিবা, ঠিক আছে। এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। এই উচ্চারণের স্থানটা আমি লিখে দিচ্ছি, এটা একটু কষ্ট করে কি করবা মুখস্থ করে নিবা, ঠিক আছে। তারপর আমাদের মেইন টপিক সেটা হলো অঘোষ, এটা কি আমার ঘোষ, ঠিক আছে। একটা হলো আমার কি অল্পপ্রাণ, একটা হলো আমার কি মহাপ্রাণ। অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্ষ। অল্পপ্রাণ মহাপ্রাণ কি একটা হলো আমার নাসিক্ষ। এটা পারলে একটু তুলে নাও, ঠিক আছে। এটা হয়তো সবার বইয়ে পাবা, কিন্তু যদি পারো একটু তুলে নাও, ঠিক আছে। এখন আমরা একটু চার্ট করে দিই, ঠিক আছে। বড় হবে না, এত বড় লাগবে না, ছোট হলে হবে, বড় দিয়ে দিছি। এখন কি যে আমাদের ধ্বনির নাম, ঠিক আছে। এখন হলো কি আমাদের ধ্বনির নাম। সো প্রথম ধ্বনি হলো কি আমার, দেখো তো ভাই, প্রথম ধ্বনি হলো আমার কি কণ্ঠ ব্যঞ্জন। কণ্ঠ ব্যঞ্জন। এখন এই কণ্ঠ ব্যঞ্জনটা কি, কণ্ঠ ব্যঞ্জন থেকে কিন্তু আমাদের উচ্চারণের স্থানটা আসে, ঠিক আছে। কণ্ঠ ব্যঞ্জন হলো কি আমার জিহ্বা মূল, জিহ্বা মূল। কণ্ঠ ব্যঞ্জন কি আমার জিহ্বা মূল। এখন যে আমি টেকনিকটা বললাম তোমাদেরকে, সেই টেকনিকটা কি যে আমার দেখো তো এই যে এই দুই আঙ্গুল কি প্রথমে আমার অঘোষ আর এই তিনটা কি আমার ঘোষ, ঠিক আছে। এখন দেখো এই অঘোষটা কি শুরু হবে আমার, যদি আমি এটাকে বলি কণ্ঠ, এক নাম্বারটা আমি কণ্ঠ ধরলাম, তাহলে প্রথমটা কি হবে আমার ক খ গ ঘ উ, ঠিক আছে। তো দেখো তাহলে অল্প প্রাণে কি আসতেছে, অল্প প্রাণে আসতেছে আমার ক, এবং মহাপ্রাণে আসতেছে আমার খ, আবার ঘোষের মধ্যে অল্প প্রাণ পড়তেছে আমার গ, এবং মহাপ্রাণে পড়তেছে ঘ, এবং নাসিক তো আমরা সবাই জানি পাঁচটি উম। তাহলে আমার কি কণ্ঠ ব্যঞ্জন আমার কয়টি, পাঁচটি। কণ্ঠ ব্যঞ্জন কয়টি, পাঁচটি। এখন দেখো তো ইজিলি বুঝতে পারতেছি না, যদি পরীক্ষায় আসে যে যদি আসে যে ঘোষের মহাপ্রাণ কোনটি, ঘোষের মহাপ্রাণ ব্যঞ্জন কোনটি, তাহলে বলতে পারবো কি ঘ, যদি অপ্রাণ থাকে গ, যদি উম থাকে উম, ঠিক আছে। উম তো আসবে না, উম ডাইরেক্ট বলবো যে নাসিক্য, অনেক ক্ষেত্রে ঘোষ বর্ণ ক্ষেত্রেও আসে যায়, ঠিক আছে। আবার যদি অঘোষের ক্ষেত্রে বলে অঘোষের অল্প প্রাণ কি ক, এবং মহাপ্রাণ কি খ, ঠিক আছে। এভাবে বুঝবা। আবার আসো দুই নাম্বারটা কি বলছে দেখো তো, কণ্ঠ ব্যঞ্জন বলছে, দুই নাম্বার কি বলছে আমার তালব্য ব্যঞ্জন, ঠিক আছে। তালব্য ব্যঞ্জন। এখন তালব্য ব্যঞ্জন থেকে হয়, তালব্য ব্যঞ্জন হয় আমার অগ্রতালু থেকে, ঠিক আছে।
ভাই আগে বারবার বলতেছি এই উচ্চারণের স্থানগুলো একটু ধারা মুখস্থ করে নিবা, যে তোমার কণ্ঠ ব্যঞ্জন কোত্থেকে হচ্ছে, তালব্য কোত্থেকে হচ্ছে, মূর্ধন্য কোত্থেকে হচ্ছে, দন্ত কোন থেকে হচ্ছে, অষ্ট কই থেকে হচ্ছে, এই লাইনটুকু খালি একটু মুখস্থ করবা, আর বাকিগুলো তো টেকনিক বলে দিলাম হাতের মাধ্যমে, ঠিক আছে। দেখো অগ্রতালু, তাহলে এটা কি আমার বলো তো, তাহলে এটা হবে আমার কি চ ছ বর্গী জ ঝ ঞ, ঠিক আছে। এখন আসো কোনটা, এটা আসো আমার মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন। এখন দেখো এই মূর্ধন্য ব্যঞ্জনটা কি, এই মূর্ধন্য ব্যঞ্জনটা হলো আমার কি পশ্চাৎ দন্তমূল বা দন্তমূলীয়, পশ্চাৎ দন্তমূল। এখন দেখো তো এই পশ্চাৎ দন্তমূলটা কি, পশ্চাৎ দন্তমূল, পশ্চাৎ দন্তমূল বা দন্তমূলীয়, পশ্চাৎ দন্তমূলীয়। এখন দেখো তো যে ক খ গ ঘ ঙ চ ছ বর্গী জ ঝ ঞ, তাহলে কি হবে আমার ট ঠ। এই নিয়মে এই যে ক প্রথম লাইন, খ দ্বিতীয় লাইন, সরি ক প্রথম লাইন, চ দ্বিতীয় লাইন, তাহলে কি হবে আমার চর পর কি হয় ট, ট আমার তৃতীয় লাইন, সো এটাই ট ট ঠ ট ঠ ড ঢ মূর্ধন্য, ঠিক আছে। এটা হলো কি আমার 3 নম্বর লাইন, অর্থাৎ কি মূর্ধন্য ব্যঞ্জন। এবার আসো কি আমার দন্ত ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জনটা কি ভাই, দন্ত ব্যঞ্জন আর তালব্য ব্যঞ্জনের মধ্যে কিন্তু অনেকটাই একটু কি লাগালাগি, মানে অনেকটাই কাছাকাছির মধ্যে থাকে এরা। এটা কি হলো, এটা হলো তোমার শুধু অগ্র তালু, আর হলো কি অগ্র দন্ত মূল, ঠিক আছে। অগ্র দন্ত মূল মানে এই যে তোমার তালব্য আর মূর্ধন্যের কানেকশন, অগ্র দন্ত মূল, অগ্র দন্ত মূল। তাহলে কি কি ভাই, যে ত থ দ ধ দন্তের ন, ঠিক আছে। এটা হলো কি আমার দন্ত ব্যঞ্জন। দন্ত মানে কি, এই যে ত থ দ ধ দন্তের ন, দন্তের ন উচ্চারণ আছে। এখন আসছে কি সর্বশেষ লাস্ট অষ্ঠ ব্যঞ্জন। অষ্ট ব্যঞ্জন, তাহলে উচ্চারণের স্থান কি ভাই, উচ্চারণের স্থান হলো আমার কি অষ্ট, ঠিক আছে। অষ্ট তাহলে কি কি আছে দেখো তো, ক খ গ ঘ ঙ চ ছ বর্গী জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তের ন। তাহলে লাস্ট কি আছে আমার ভাই অষ্ট ব্যঞ্জনে, তাহলে কি হবে প, ঠিক আছে। প ফ ব ভ ম, ঠিক আছে। এই কয়েকটা হলো কি আমার, এই কয়েকটা হলো কি আমার ঘোষ এবং অঘোষের উদাহরণ, ঠিক আছে। ঘোষ এবং অঘোষের কি উদাহরণ। আরেকটা ডিটেইলস বুঝে নাও, যে তোমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে যায়। যেমন ধরো যে এখানে যে তালব্য ব্যঞ্জনের ক্ষেত্রে কিন্তু অপপ্রাণে তোমার তালিবস্য ধরা হয়, তালব্য ব্যঞ্জনের ক্ষেত্রে অপক্ষেত্রে কিন্তু তালিবস্য বর্ণ ধরা হয়। আর তোমার এই যে মূর্ধন্য ব্যঞ্জনের ক্ষেত্রে এই যে মূর্ধন্য ক্ষেত্রে যে ডয় বিন্দু র আছে না, এই ডয় বিন্দু রটা ধরা হয়, আর ডয়ের ক্ষেত্রে ঢয় বিন্দু র, এই দুইটা ধরা হয় এক্সেপশনাল ভাবে, অর্থাৎ ব্যতিক্রম ভাবে, ঠিক আছে। এই তিনটা একটু মনে রাখবা, বাকি বাদ সব সেম নিয়ম। আর বলে তো দিলাম যে তোমরা শুধু উচ্চারণের স্থানটা একটু মনে রাখবা, যে জিহ্বা মূল, অগ্রতালু, পশ্চাৎ দন্তমূল, দন্তমূলীয়, অগ্রদন্তমূল এবং কি অষ্ঠ, এই উচ্চারণের স্থানটা একটু মনে রাখলে আর বাকিটা তোমরা হাতের সাহায্যে বুঝতে পারবা, যে হাতের সাহায্যে। আবারও বলতেছি, বাতে মনোযোগ সহকারে শুনো, যে তোমার এই দুটো হলো কি আমার এই দুই আঙ্গুল হলো আমার অঘোষ, আর এই তিন আঙ্গুল হলো আমার কি ঘোষ। এটা প্রথমে হলো আমার অল্পপ্রাণ, দ্বিতীয় মহাপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক্য। তাহলে অল্পপ্রাণে যদি আমি এখানে ধরি অষ্ঠ, যদি অষ্ট ধরি প্রথমটা হবে কি আমার, সরি প্রথমটা আমার কণ্ঠ তালব্য মূর্ধন্য, কণ্ঠ তালব্য মূর্ধন্য দন্ত অষ্ঠ, কণ্ঠ তালব্য মূর্ধন্য দন্ত অষ্ঠ। তাহলে কণ্ঠ প্রথমে কি কণ্ঠ, তাহলে ক খ গ ঘ ঙ প্রথম লাইন। আবার যদি আমি তালব্যে যাই, তালব্য কি হবে দেখো তো, তালব্য হবে চ ছ বর্গী ঝ ঝ ঞ। আবার যদি কণ্ঠ তালব্য গেল আমার কি মূর্ধন্য, মূর্ধন্য হলে কি মূর্ধন্য হলে ট ঠ, তারপর তোমার দন্ত হলে ত থ,
অষ্ট হলে প ফ, ঠিক আছে? এটাই হলো একটা টেকনিক। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। ভার্সিটিতে, যে কোনো ভার্সিটিতে যাও, বেশি ক্ষেত্রে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এখান থেকে একটা করে প্রশ্ন হয়, রাজশাহী ইউনিভার্সিটিতে হয়, জাহাঙ্গীরনগরে মাস্ট এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? এবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আসেনি, কিন্তু এই পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই আছে, ঠিক আছে? সো একটু এগুলো খামখেয়ালি করবা না। আর আমাদের কিছু মুখস্থ করার বিষয় আছে, সেই বিষয়গুলো হলে আমাদের কিন্তু মুখস্থ ধাপটা শেষ হয়ে যাবে। আর তোমাদের যে বিপরীত শব্দ, বাগধারা, এগুলো কিন্তু তোমাদেরকে নিজেকেই পড়তে হবে। আর কবি পরিস্থিতি, আমি যেটুকু ইম্পর্টেন্ট কবি পরিস্থিতির যেগুলো লাগবে আমি সেইগুলো দিয়ে দিব, ওগুলো পড়লে এনাফ। আর তোমাদের যে কারক, বিভক্তি, সমাস, তারপর তোমার ধ্বনির পরিবর্তন, আরো যেগুলো আছে বোঝার, সেগুলো আমি বুঝাই দিব লেকচার অনুযায়ী, ঠিক আছে? সো চিন্তা করার কোনো বিষয় না, তোমরা জাস্ট যে ক্লাসগুলো করাচ্ছি আমি, সেই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখো, আর আমাদের পেজটাকে একটু ফলো দাও, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার দাও পেজটা দয়া করে, যে তোমাদের যারা যারা বন্ধু অ্যাডমিশনে আছে বা অনেকে যারা কোচিং এ ভর্তি হতে পারেনি তাদেরকেও একটু শেয়ার দাও। যারা টাকার অভাবে, মনে করো অনেকে কিন্তু টাকার অভাবে কিন্তু মনে করো যে কোচিংটা করতে পারে না, তাদেরকেও একটু দয়া করে বলো, শেয়ার দাও, আমাদের ক্লাসগুলো করতে বলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।